স্বাগতম আজকে জেরেসারেম নির্বাচনের পথের আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ তথ্য জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 আপনাদের সঙ্গে হাজির হয়ে যাই আমি নাফিসা হক। আর প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং সেই সাথে আদ্যপান্ত জানাবো, সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের এই পর্বে আজ আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া জেলার নির্বাচনের সংবাদ। এবং বগুড়া জেলার কথা যেহেতু বলেছি, আমি একা আপনাদের সঙ্গে থাকবো না, বরং বগুড়া জেলাতে আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন আব্দুস সালাম বাবু, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার সঙ্গে থাকবেন সেখানকার সম্ভাব্য প্রার্থী এবং ভোটারেরা। তাদের সাথে আমরা কথা বলবো, জানবো এই যে নির্বাচন আসছে এত বছর পর, সেই নির্বাচনে তাদের আসলে কি কি আশা রয়েছে, কি কি প্রত্যাশা রয়েছে এবং বগুড়াকে তারা পরবর্তী সময় আসলে কোথায় দেখতে চায়। আমাদের সঙ্গে যেমনটি বলছিলাম প্রতিনিধি যুক্ত হবেন। আমরা একটু আব্দুস সালাম বাবুর সঙ্গে দেখা করে নিতে চাই। বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নির্বাচনের পথে আয়োজনে। আমি দেখতে পাচ্ছি অসংখ্য জনতা আপনার সঙ্গে রয়েছে, সেই সঙ্গে রয়েছে দুজন সম্ভাব্য প্রার্থী। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা অনুষ্ঠানে আপনার সঙ্গে আবার যুক্ত হব, কথা বলবো প্রার্থীদের সাথে। দর্শক, বগুড়া নিয়ে কথা হচ্ছিল এবং বগুড়ার কথা যখন আসে তখন বগুড়া শুধুমাত্র যে কি বলবো আপনাদেরকে, বগুড়া সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। বগুড়া শুধুমাত্র যে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত তা কিন্তু না, বরং চাল বলি, আলু বলি, যাই বলি, বগুড়া কিন্তু বেশ খ্যাতি এসবের জন্য। আর যেমনটি বলছিলাম, বিএনপির দুর্গ হিসেবেও বগুড়া পরিচিত। সেই বগুড়াতে রয়েছে 7টি সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন এখন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা, আর তারা ভোটারদেরকে দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। সুশীল সমাজের প্রতিনিধিরা এই বিষয়ে বলছেন প্রার্থীর অর্জন এবং ব্যক্তিত্ব ভোটারদের কাছে প্রাধান্য পাবে। আর আব্দুস সালাম বাবু এই বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানিয়েছেন। আমরা এবারে ছোট্ট একটি প্রতিবেদন দেখে নিব। করতোয়ার তীরের প্রাচীন জনপদ বগুড়া। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি এই মাটির সন্তান। 12টি উপজেলা ও 12টি পৌরসভা নিয়ে এ জেলায় আসন 7টি। মোট ভোটার 29,41,645 জন। এর মধ্যে পুরুষ 14,60,430 জন ও নারী ভোটার 14,81,176 জন। ভোট কেন্দ্র 981টি, যার অর্ধেক কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। দেশের উত্তর অঞ্চলের এই প্রবেশদ্বারে বইছে নির্বাচনী হাওয়া, চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা সমাবেশের মধ্য দিয়ে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীর বগুড়ার উন্নয়নে। এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ গ্রামীণ যে অবকাঠামো প্রয়োজন সবই বাস্তবায়ন করা হবে। আমাদের নদী ভাঙ্গন আছে, ওই নদীর ভাঙ্গনগুলি সমাধান করার জন্য তীর সংরক্ষণ করা দরকার। আমি চিন্তা ভাবনা আছে এখানে একটা ট্যানারি এবং জুট মিল স্থাপন করা যাবে। এবারের তরুণ এবং মেধাবী শিক্ষার্থী যারা পিছিয়ে ছিল তাদের সর্বোচ্চ চাকরি ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে। তরুণ ভোটার ও 24-এর গণ অভ্যুত্থান এ জেলার প্রধান ভোট ফ্যাক্টর হতে পারে। ভোটাররা বলছেন শত যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। নেতৃত্ব যিনি দেবেন তিনি যেন অবশ্যই একজন জনগণের নেতা হন। আর আমি একজন নারী হিসেবে এটুকু বলতে চাই যে অবশ্যই যেন উনি নারী বান্ধব হন, নারীদের সুযোগ সুবিধা ক্ষমতায়ন দেখেন। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা, চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা। জীবনে প্রথম ভোটার হয়েছে, আমি আমার ভোটটা এমন কাউকে দেব যে আসলেই যোগ্য। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন নারী ও তরুণ ভোটার সহ নিরপেক্ষ সাধারণ ভোটাররাই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করবে। বাংলাদেশের যে মানুষের যে মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো বিগত সময়ে লঙ্ঘিত হয়েছে, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচন হওয়া এবং নির্দলীয় সংসদীয় নির্বাচন, যেটি মানুষ আশা করে যে প্রত্যেকে যেন তাদের ভোটের অধিকার ফিরে পায় এবং প্রত্যেকে যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে। বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়ার 2টি আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারেন। আমরা আশা করি যে ম্যাডামও নির্বাচন করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন। 2টি আসন থেকে 2জন নির্বাচন করবেন। বগুড়ায় বারবারই বিএনপির অনুকূলে থাকে আসনগুলো, তবে এবার সেই দুর্গে ভাগ বসানোর চেষ্টা করছে জামায়াত ও নাগরিক ঐক্য।
আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বগুড়া নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে শেষ কথাটা আপনারা উল্লেখ করেছেন কিনা সেখানে ছিল যে বগুড়ায় বরাবরই বিএনপির অনুকূলে থাকার পরও এবারে কিন্তু সেই দুর্গে ভাগ বসাতে চলেছে জামাত এবং নাগরিক ঐক্য, এবং সেখানকার ভোটাররা কিন্তু বারবারই এটি বলছে যে গত 24-এ যে আন্দোলন হলো সেই আন্দোলন কিন্তু এবারের ভোটের ক্ষেত্রে এক ধরনের বড় ফ্যাক্টর হলেও হতে পারে। তবে শুরুতে যেরকম আমাদের প্রতিনিধির সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম, দেখেছিলাম তার সঙ্গে রয়েছেন দুজন সম্ভাব্য প্রার্থী। আমরা এবারে আবার আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবুর সঙ্গে যুক্ত হব। বাবু, আপনার সঙ্গে দুজন প্রার্থী রয়েছেন, আলহাজ মোশাররফ হোসেন সাবেক এমপি এবং সম্ভাব্য প্রার্থী যিনি বিএনপি থেকে এসেছেন, এবং আরেকজন রয়েছেন অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী। আপনার কাছে জানতে চাচ্ছিলাম প্রার্থীরা বগুড়াবাসীর জন্য কি কি আশার বাণী রাখতে চলেছেন, কি বলছেন তারা, বগুড়াকে কোথায় দেখতে চান? আমরা রয়েছি বগুড়া 4 আসনে, যেটা কাহালু নন্দীগ্রাম নিয়ে। তো নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে আমরা বসেছি। আমার সাথে রয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এই আসনের সাবেক সংসদ সদস্য, এবং তিনি গতকালই বিএনপির হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে। তো আলহাজ মোশাররফ হোসেন, তার কাছে জানতে চাইবো যে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল ভোটার এবং উপস্থিত সকল নেতাকর্মীকে। আগামীর যে ভোটের বার্তা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছর লড়াই করেছেন, এখনও তিনি লড়াই করে যাচ্ছেন। আমরা চাই এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট 5 আগস্টের পরে দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নিয়ে লন্ডনে গিয়ে তিনি কথা বলেছেন, তখন বলেছেন যে 26 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনকে নিয়ে আমরা কিন্তু সবাই আবেগ আপ্লুত এবং আমরা উদ্বেলিত। আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক 17 বছর পরে, এদেশের মানুষ ফিরে পাক তার স্বাধীনতা, এদেশের মানুষ ফিরে পাক তার চলার স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং নিজের মতো করে চলার স্বাধীনতা। সেটাই পাশাপাশি আমরা বলতে চাই যে আমরা পিছিয়ে পড়া বগুড়াবাসী হিসাবে, আমি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, অবহেলিত বগুড়া 17 বছরে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি বলতে গেলে চলে। গুটি কয়েক উন্নয়ন হয়েছে, সেগুলো চোখে পড়ার মতো নয়। বগুড়ার প্রত্যেকটি রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই এত অবহেলিত, যেটা মনে হয় যে আদিম যুগের কথা আমরা বসবাস করছি। আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন এবং সংগ্রাম লড়াই করে 5 আগস্টে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক এবং এদেশের মানুষ যে ভোটাধিকার ফিরে পায়নি, তার গণতন্ত্র ফিরে পায়নি। ইনশাআল্লাহ আগামী 2026 সালের প্রথমার্ধেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, এদেশের মানুষ ভোট দিয়ে দেশকে ভালো মতো দেখতে চায় যে একটা গণতান্ত্রিক আমি সরকার, এটাই আমাদের প্রত্যাশা। অ্যাকচুয়ালি আপনি দীর্ঘদিন এখানে এমপি ছিলেন এবং আগামী নির্বাচনের জন্য এই অঞ্চলের মানুষদেরকে আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। এই এলাকার মানুষের অনেক কিছু চাহিদা আছে যেটা আমরা পূরণ করতে পারিনি। এই এলাকার মানুষে আমরা যুব সমাজ গত 17 বছরে যারা অনার্স, মাস্টার্স, আলেম, কামিল, টাইটেল পাস করেছে, শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও এই শিক্ষিত বেকার যুবকরা কিন্তু আমরা দেখেছি শত যোগ্যতার কারণে তারা রিটার্ন এবং ভাইভাতে টিকেছে, কিন্তু যখন দেখেছে এদের বাড়ি বগুড়া, তখনই তাদের ইন্টারভিউ বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা হচ্ছে এই সাম্য এবং মানবিক বাংলাদেশের যে প্রত্যয় নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছে। তিনি কিন্তু বলেছেন যে আমি চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই, এদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা হবে আগামীর প্রধানমন্ত্রী। আমার প্রত্যাশা এই যুব সমাজকে মাদকমুক্ত একটা যুব সমাজ করতে চাই, এই যুব সমাজকে কারিগরি এবং আমাদের টেকনিক্যাল সকল সহযোগিতা প্রদান করে তাদেরকে জনশক্তিতে রূপান্তরিত করতে চাই, এবং আগামীর এই জেএনজিরা আগামী দিনের বাংলাদেশের নতুন নেতৃত্ব দিবে। আমরা চাই পিছিয়ে পড়া বগুড়াবাসীর শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং এই ঘুণে ধরা যুব সমাজকে যদি আগামী দিন আমরা ডেভেলপ না করতে পারি, তাহলে আমাদের জাতির জন্য একটা অশনি সংকট। আমাদের পিছিয়ে পড়া বগুড়াকে আমরা সর্বোচ্চ উন্নয়ন সহযোগিতা দিয়ে
17 বছরের বঞ্চিত বগুড়াকে আগামীর জাতীয় রোল মডেলে আমরা তুলতে চাই, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই নন্দীগ্রামের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এই কলেজের নন্দীগ্রাম মনসুর ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুর রাজ্জাক। একটু আমরা তার কাছে জানবো আসলে কেমন ভোট প্রত্যাশা করছেন। আমি নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে এইটুকুই বলতে পারি, আগামী নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচনে সর্বস্তরের জনগণ শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সহিত তারা নিজেদের ভোট প্রদান করবে, এটি আমি প্রত্যাশা করি। এবং এতে সবারই অধিকার নিশ্চিত হবে, ভোটাধিকার নিশ্চিত হবে এবং সকল মানুষ এতে স্বস্তিতে থাকবে, আমি এই প্রত্যাশা করি। ধন্যবাদ। তারপর আমরা একটা বিষয় দেখতেছি যে আগামী নির্বাচনে কোনো আপনারা এই নন্দীগ্রামের মানুষের জন্য কি প্রত্যাশা করেন? আমি এইটুকুই প্রত্যাশা করি যে অধিকার বঞ্চিত যে জনগণ নন্দীগ্রামের রয়েছে, দীর্ঘদিন ধরে তারা তাদের অধিকার বঞ্চিত, এই বঞ্চিত অধিকারকে ফিরে আনার জন্য যেসব কর্মসূচি রয়েছে এবং সামনে যে দলই ক্ষমতা আসুক, তারা এই বঞ্চিত মানুষদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিবে এবং তাদের এখানে যে যুব সমাজ রয়েছে বেকার, এই বেকার যুব সমাজকে কর্মমুখী করার একটা সুষ্ঠু পরিকল্পনা নেবে, এটাই আমি প্রত্যাশা করি। জনাব মোশাররফের কাছে আমরা একটু আরেকবার যাবো যে এখানে মানুষের বেকার সমস্যা সহ উন্নয়নের কথা বলছেন, আপনি নির্বাচিত হলে সেটা করবেন কি না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা বিগত সময় যখন আমি এমপি নির্বাচিত হয়েছি, সবাই কিন্তু জানে, সে সময় নির্বাচনে আমরা 4 মাস পরে শপথ নিয়েছি। 6 মাস পরে করোনা এসেছে, সেই করোনা 2 বছর চলেছে। আবার যখন করোনাটা স্বাভাবিক হয়ে এসেছে দায়িত্ব নেওয়ার পরে, 1 বছর আগে আমাদের দলীয় সিদ্ধান্তে আমাদের এখান থেকে দল থেকে পদত্যাগ করে, সংসদ থেকে পদত্যাগ করে আমরা ফিরে গিয়েছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই নন্দীগ্রাম শুধু একটি দল নয়, একটি গোষ্ঠী নয়, নন্দীগ্রামের পিছিয়ে পড়া জনসমাজ যারা আছে, কোনো দল নয়, কোনো মত নয়, সকল দল মতের মানুষকে সামনে নিয়ে আমরা একটি এমন আধুনিক নন্দীগ্রাম কাহালু গড়তে চাই। উনি আধুনিক নন্দীগ্রাম কাহালু করতে চান, যেহেতু উনি সংসদ সদস্য ছিলেন। নিশ্চয়ই নাফিসা আপনি সেটা শুনছেন এবং আমাদের শরীর সমাজের প্রতিনিধি তিনিও কিন্তু একই কথা বললেন। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এবং তার সাথে বিএনপি এবং ইসলামী আন্দোলন থেকে সম্ভাব্য 2 প্রার্থী। বিএনপি তিনি কিন্তু বলছিলেন তিনি শিক্ষা এবং নারীর উন্নয়ন এবং সেই সাথে উনি কাজ করবেন পিছিয়ে পড়া বগুড়াবাসীদের নিয়ে। আবার অন্যদিকে আরেক প্রার্থী বলেছেন তিনি যদি ভোটে জয়ী হন তিনি কিন্তু অধিকার বঞ্চিতদের নিয়ে বেশি কাজ করবেন এবং সেই দিকটাতেই উনি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবেন। সেই সাথে ভোটাধিকার যেন নিশ্চিত হয়, উনি তা নিয়ে বিগত সময়ে যা হয়েছে, তবে উনি যদি ক্ষমতায় আসেন তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আমরা আবারও আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হব, তবে সংবাদ আমাদের আয়োজনের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতিতে যাওয়ার আগে আমরা দেখেছিলাম প্রার্থীরা কি বলছেন। দর্শক, আবারও আমরা যুক্ত হব আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন আব্দুল সালাম বাবু, তার সঙ্গে। বাবু, কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে আসলে প্রার্থীদের সঙ্গে আমরা যুক্ত হয়েছিলেন এবং তারা বলছিলেন যে তাদের কি কি আশা প্রতিশ্রুতি রয়েছে ভোটারদের জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। তবে দর্শক, এই পর্যায়ে যেহেতু আমরা প্রার্থীদের কথা শুনেই ফেলেছি, তাদের আসলে কি কি আশা এবং প্রত্যাশা রয়েছে, এবারে আমরা দেখতে চাই ভোটাররা বগুড়ার এই নির্বাচন নিয়ে কি বলছে। মারামারি হানাহানি না হয়, সবাই যেন নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ কখনো ভোট সেন্টারে যেতে পারেনি। ভোট দেওয়ার জন্য আমরা উৎসবমুখর পরিবেশে মুখিয়ে আছি। আমরা আশা করি খুব দ্রুত ফেব্রুয়ারি ঘোষিত যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে যে যার পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো। আমি চাই যে দ্রুত গতিতে নির্বাচন হোক। নির্বাচন হলে দেশটার যে আমরা যে ব্যবসায়ী যে প্রবলেমগুলো আছি, আমরা মনে করি আস্তে আস্তে সব কিছু সমাধান হয়ে যাবে। ভোটারদের কথা শুনছিলাম। এক এক ভোটারের কাছে আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে এক এক ধরনের প্রত্যাশা। কেউ ভোটাধিকার নিশ্চিত করতে চাচ্ছে, কেউ চাচ্ছে নারীর ক্ষমতায়ন, কেউ চাচ্ছে বাক স্বাধীনতা, আবার কেউ চাচ্ছে পিছিয়ে পড়া বগুড়া যেন আরো অনেক ধাপ এগিয়ে যায়। আমরা আবারও যুক্ত হব আমাদের যিনি সহকর্মী আব্দুল সালাম বাবু, তার সঙ্গে। বাবু, আপনার কাছে এই বগুড়া নির্বাচন নিয়ে আরো কি তথ্য আছে জানাবেন আমাদেরকে।
নাফিসা, বগুড়ার যে 7টি আসন রয়েছে এই 7টি আসনের মধ্যে আপনাকে জানিয়ে রেখে ইতিমধ্যে জামাত ইসলামী তাদের 7টি আসনে প্রার্থী ঘোষণা করছেন এবং 7টি আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা হয়েছে, বাসদের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা হয়েছে। যেহেতু আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া এবং তারেক রহমানের জন্মভূমি বগুড়া, যার কারণে এই বগুড়াতে কিন্তু সবাই প্রার্থী তার জন্য চেয়ে থাকে কেন্দ্রের দিকে। তো 2টি আসন বগুড়া সদর আসন এবং বগুড়া 7 আসন যেটি গাবতলী শাহজাহানপুর, এবং এই 2টি আসনে জিয়া পরিবার থেকে প্রার্থী থাকবেন। বাকি যে 5টি আসন সেই 5টি আসনে কিন্তু 30 জন প্রার্থী মনোনয়ন দৌড়ে ছিলেন। তো গতকাল বিএনপির হাইকমান্ড থেকে ইতিমধ্যে এই 5টি আসনের মধ্যে 4টি আসনে প্রার্থীদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে মোহিত তালুকদার, বগুড়া 4 আসনে যেখানে আমরা রয়েছে আলহাজ মোশাররফ হোসেন, এবং বগুড়া 5 আসনে জিএম সিরাজকে তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং প্রার্থীরা কিন্তু মাঠে নেমে গেছেন। তো ভোটাররা যেটি চাচ্ছেন যে যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হয় এবং নিরপেক্ষভাবে ভোট হয়, তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন এবং সুশীল সমাজের যারা প্রতিনিধি তাদের সাথেও আমরা সেই কথাটি বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা যেন তাদের ভোটও দিতে পারে। তো সেই ব্যাপারটা নিয়েই আমরা কথা বলবো এবং বিএনপির হাইকমান্ড থেকে যে গতকাল গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বগুড়ার বিভিন্ন প্রার্থীদের, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এই আসনে যিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন আলহাজ মোশাররফ, যে গতকাল যে আপনারা গ্রিন সিগন্যাল পেয়েছেন সেই ব্যাপারটা যদি একটু বলেন। ধন্যবাদ চ্যানেল 24কে আপনাদের এই সুন্দর একটি সাক্ষাৎকার গ্রহণের জন্য। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত শনিবারে বগুড়ার 7টি আসনের প্রার্থীদেরকে আমাদের পল্টন অফিসে ডেকেছিলেন। আমরা সেখানে সবাই গিয়ে কথা বলেছি। তো সেখানে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল আমি একক প্রার্থী দিব এবং আমার দল সবাই তাকে সহযোগিতা করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজয়ের মধ্য দিয়ে। আমার চেয়ারম্যানকে আমরা কথা দিয়ে এসেছিলাম যে লিডার আপনি যাকেই মনোনয়ন দিবেন আমরা সকল নেতাকর্মী এবং জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিক ধানের শীষের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। ঠিক গতকালকে যখন রাত 10:40 তিনি তখন আমাকে ফোন দিয়েছিলেন, আমার সঙ্গে তিনি কথা বলেছেন যে আপামর বগুড়ার মানুষের যে কাজ হচ্ছে, তুমি যে আসন নিয়ে কাজ করছো তুমি এই আসনটাতে ভালো করে সবাইকে নিয়ে কাজ করো। আগামী দিনে যাতে এই কাজটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। বলি যে আসলে এখানে অনেকেই প্রার্থী ছিলেন, অনেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত, এই যে আপনি গ্রিন সিগন্যাল পাইলেন, তো সেক্ষেত্রে নেতাকর্মীরা কতটা ঐক্যবদ্ধ থাকবে, কোনো বিভেদ হতে পারে কিনা আপনি কি মনে করেন? নিউজ 24-এর পক্ষ থেকে এটা আবার একটা ধন্যবাদ নিউজ 24-কে। আপনি জানেন যে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমানের বগুড়া। এখানে ঐক্যবদ্ধ বিএনপি থাকবে, এখানে কোনো গ্রুপিং থাকবে না, কোনো দলাদলি থাকবে না ইনশাআল্লাহ। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে একই ছাদের নিচে থেকে আমাদের এই 15 বছরের যে পিছিয়ে পড়া গণতন্ত্রকে উদ্ধারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আর আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা শুরু থেকে আমি নিজেও বলে আসছিলাম মার্কা যার হাতে আমরা আছি তার সঙ্গে। বিষয় যে 24-এর যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে তরুণ যুবকরা তারা কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই তরুণ যুবক এবং নারী ভোটাররাও কিন্তু এই আসনের জন্য ফ্যাক্টর। আপনি কি মনে করেন যে তারা আপনার পক্ষে থাকবে বা ধানের শীষের পক্ষে থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি আশা করছি যে তরুণ ভোটারদের এখানে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আমরা যথাযোগ্য সহযোগিতা প্রদান করেছি। আমিও ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করেছি। তরুণ ভোটার যারা আছে, বগুড়ার যে আমাদের মাটি এটা ধানের শীষের ঘাঁটি, ইতিমধ্যে তরুণরা উজ্জীবিত হয়েছে। তরুণ সমাজ এবং আমাদের যেটা অর্ধেক ভোটার নারী, তারাও আমি অনেক বাড়ি বাড়ি ডোর টু ডোর কর্মসূচি পালন করেছি, যেখানে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি মহিলাদের হাতে যখনই লিফলেট তুলে দিয়েছি, বলে বাবা এটাই আমাদের দল, এই দলে আমরা করি, আমার বাপদাদারাও কিন্তু এই দল করে, আমরা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপর এবং বিএনপি নেতাকর্মীর উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদ আমরা ব্যালটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করব যে বগুড়ার মানুষ নির্যাতিত মানুষ ইনশাআল্লাহ আগামী দিন বিএনপির সঙ্গে থাকবে। এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আমরা একটু আরেকবার চলে যেতে চাই সুশীল সমাজের প্রতিনিধি সাবেক অধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল আব্দুর রাজ্জাকের কাছে। আপনি কি মনে করেন যে এই প্রার্থীদের কাছে আসলে কি প্রত্যাশা করেন যে ভোটটা তারা নিরপেক্ষ সুষ্ঠু করতে বা মানুষ যাতে ভোট দিতে পারে, আপনারা আসলে প্রত্যাশাটা কি?
ধন্যবাদ নিউজ 24-কে। প্রার্থীরা জনগণ যাতে সুষ্ঠুমতো ভোট দিতে পারে এই বিষয়ে সকল প্রার্থীকে সচেষ্ট থাকতে হবে। জনগণের পালস তাদের বুঝতে হবে এবং তারা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের মনোনীত প্রার্থীকে বাছাই করতে পারে। তবে এক্ষেত্রে একটু বলতে পারি যে বগুড়া, নন্দীগ্রাম, কাহালু সংসদীয় আসনের সুষ্ঠু নির্বাচন আসলে সুশীল সমাজের প্রতিনিধি সহ আমরা এখানে যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং সুষ্ঠু নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই রকম পরিবেশ তারা চায়। এই বিগত সময়ে যে ভোটটা তারা দিতে পারেনি, তরুণ প্রজন্ম এবং অনেক নারীরা যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু সেই নির্বাচনে সুষ্ঠু কাঙ্ক্ষিত একটা নির্বাচন চাই। 24-এর গণ আন্দোলনের পরে মানুষের যে প্রত্যাশার প্রতিফলন যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়, যার মধ্য দিয়ে দীর্ঘদিনের বঞ্চিত বগুড়া জেলা, বিশেষ করে এই বগুড়া জেলা বঞ্চিত ছিল উন্নয়ন থেকে, তো সেই বঞ্চিত জেলা যেন এগিয়ে যায় সেটা কিন্তু এই এলাকার মানুষ প্রত্যাশা করছে। নাফিসা। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী আব্দুল সালাম বাবু যুক্ত ছিলেন সেখানকার সম্ভাব্য 2 দলের প্রার্থী এবং তারা জানাচ্ছিলেন আসন্ন নির্বাচনে তারা যদি জয়ী হয় তাহলে তারা বগুড়ায় কি উন্নয়ন করবেন, ভোটারদের কাছে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ইতিমধ্যে দেওয়া শুরু করেছেন, সেগুলোই জানছিলাম আমরা। এবং যেমনটি বলছিলাম দর্শক, আমরা প্রতিদিন ঠিক এই সময়ে হাজির হয়ে যাই এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে বিভিন্ন জেলার আদ্যপান্ত তথ্য, ভোট নিয়ে ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি বলছেন এবং এই সমীকরণ। শুধু তাই নয়, কারা হতে পারে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, আমরা সেই তালিকাও আপনাদেরকে দেখিয়ে দিই। তবে যেমনটি এতদিন ধরে হয়ে আসছে, আগামীকালকে আমরা যাব অন্য একটি জেলায়, আমরা যাব রংপুরে। এবার আমরা ছোট্ট একটু দেখে আসি রংপুর সম্পর্কে আমরা কি জানাবো আগামীকাল। দর্শক, রংপুর এমন একটি জেলা যেটি নিয়ে আসলে সেখানে যেরকম ভার্সিটি রয়েছে, সেখানে যেরকম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন রয়েছে, সেখানে রয়েছে অনেক ধরনের সম্ভাব্যতা। আমরা আরও বিস্তারিত জানবো আগামীকালকের পর্বে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল একই সময়ে হাজির হয়ে যাবো আমি নাফিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।